হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে ডিউটিটা থাকে সেটাই শুরু করে দিয়েছি। আর দেখো, চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। চাইলেও ওর থেকেও কিন্তু ভালো ফেস আমি তৈরি করতে পারছি না, কারণ ওই যে সকাল সকাল উঠে রান্না বান্না করতে কার ভালো লাগে বলো তো। তো দেখো, ইচ্ছে না থাকলেও রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আজকে এখানে রান্না হবে পাঁচমিশালি সবজি, আর ওই যে একটা মাছের ঝোল করব, তার সঙ্গে ডাল, ওগুলো তো আছেই। তো দেখো, এদিকে ভাতটা আগে বসিয়ে দিলাম, আর এদিকে পাঁচমিশালি সবজির জন্য একটু শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, আদা ফোড়ন দিয়ে সবজিটাকে এই যে বসিয়ে দিলাম। তো যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে, তো এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আবার প্রেশার কুকারে শিফট করব। তো মা বলেছিল এটার মধ্যে বড়ি দিতে, তো বড়িটা আগে যে ভেজে রাখবো সেটা আমি একেবারেই ভুলে গেছি। তো এইটা ভাবছি প্রেশার কুকারে দেওয়ার পরে অন্য একটা কড়াইতে বড়িটা ভেজে তারপরে আর কি ওর মধ্যে অ্যাড করে দেবো। আর এদিকে দেখো, সবজিটা ওদিকে হচ্ছে, আর এদিকে হাজব্যান্ডের জন্য ওই যে রুটি করব, তো তার জন্যই একটুখানি আটা মেখে নিচ্ছি। তো খুব বেশি রুটি করব না, কারণ রুটিটা শুধু হাজব্যান্ডই খাবে, আর আমরা তো সকলে সকালে ভাতই খাই। তো সেই জন্য দুটো রুটি হবে সেই রকম আর কি আটাটা নিয়ে এখানে মেখে নিলাম। আর এদিকে দেখো, সবজিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে মাছের ঝোলের জন্য মাছগুলো ভেজে রাখবো। তো আজকে কি হয়েছে বলো তো, আজকে না শাশুড়ি মা সকালে উঠে মাছগুলো ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছে। মানে রোজই উনি কিন্তু মাঝে একবার রাতে উঠে আর কি ফ্রিজ থেকে ওগুলো মানে মাছগুলো বের করে রাখে। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো সেই জন্য না মাছের বরফগুলো ছাড়াতে একটু দেরি হয়েছিল। তো তারপরে দেখো, মাছগুলো ভেজে ওদিকে সবজিটাও বসিয়ে দিলাম। আর আজকে করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে, ওই যে কিছু বেলে মাছ ছিল আর কিছু কাতলা মাছ ছিল, তো ওই 2 রকমের মাছ মিশিয়ে একটা ঝোল করে নিলাম। তো ওই ঘরে যা অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েই করছি। আর তো এত সকালে তো মাছ পাওয়া যায় না, তো আবার আগামীকাল যে মাছটা রান্না করব সেটা কিন্তু আজকেই রেখে নিতে হবে। তো ওই যে বললাম, ঘরে যেটুকু ছিল সেটুকুই আর কি রান্না করে নিলাম। তো এখন এই যে হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। আর জানো তো, এই যে সবজি দিয়েছি, তো এর মধ্যে যদি একটুও বড়ি হাজব্যান্ডের পাতে পড়ে তো ও সেটা খাবে না। তো সেই জন্যই আর কি বড়িগুলো বেছে শুধু সবজিটা ওকে দিয়ে দিলাম। তারপর দেখো, এদিকে আমার রান্না কিছুটা কমপ্লিট হয়ে গেছে, মানে হাজব্যান্ডকে খাবার দেওয়ার মতো হয়ে গেছে। তো এখন ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি। আর এই দেখো, যেহেতু 2 রকমের মাছ রান্না করেছিলাম, তাই ওর জন্য শুধু কাতলা মাছটাই দিলাম। আর এদিকে একটু সবজি দিয়ে দিয়েছি। তো ওর যেহেতু টিফিন বক্সের 3টে কন্টেনার, তো চাইলেও কিন্তু এর বেশি আইটেম আমি ওকে দিতে পারি না। তো যখন এই লাঞ্চ বক্সটা কেনা হয়, আমি ওকে বলেছিলাম যে যেটা 4টে কন্টেনার আছে ওটা নিতে। তো ওই যে ও ক্যারি করতে চায় না, তো সেই জন্য এটা যেহেতু 3টে কন্টেনার ছিল, তো ও এটাই আর কি পছন্দ করলো। তো তারপরে দেখো, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। তো আগে যেগুলো করলাম ওগুলো তো ছিলই, তারপরে আবার একটু ডাল করেছি, আর ওদিকে বাবার জন্য একটু ডিম সেদ্ধ বসালাম, আর এইদিকে বাবা আর মায়ের জন্য একটু চাও করে নিলাম। তো তারপরে দেখো, এখন রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজছে ওই 7:45 মতো, মানে ওই 7:30-40-এর মধ্যে আর কি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখো, রান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে এখন এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো এখন যাব উপরে। এখন ওই আধ ঘন্টা মতো সময় আমি নিজের মতো করে কাটাবো, মানে চাটা খাবো বা একটু বসবো, বিশ্রাম নেব, তারপরে আবার কিন্তু বাবাইকে ঘুম থেকে তুলতে হবে। তো দেখো, উপরে যাওয়ার পরেই আমার কাছে ফোন আসে যে আমার একটা পার্সেল ছিল, সেটা ডেলিভারি দেবে। তো সেটাই আমি এখন নিতে চলে এলাম নিচে। তো তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে, বাবাইকে ঘুম থেকে তুলেছি, ওকে এই যে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে নিয়েছি। তো তারপরে এখন দেখো, স্কুলের জন্য রেডিও করে দিচ্ছি। নন্দিতা ঘোষ দিদিভাই লিখেছে, দিদিভাই কেমন আছো তুমি? তো আমি ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও। আরও লিখেছে যে শাড়ি কালেকশান দেখতে চাই। তো অবশ্যই আমি একটা টাইম করে তোমাদের আমার শাড়ি কালেকশানগুলো দেখিয়ে দেব। আর তোমরা অনেকেই আমার শাখার কালেকশান দেখতে চেয়েছো, তো এই ভিডিও লাস্টে আমি আমার শাখার কালেকশানগুলো দেখিয়ে দেব। তো তারপর দেখো, বাবাইকে এখানে রেডি করে নিয়ে এসে ওকে খাবারটা দিয়ে দিলাম। আর ও বেশ কয়েকদিন হলো নিজে হাতেই খাচ্ছে। তো বাবাই ওদিকে খাচ্ছে, আর এদিকে আমি ওর টিফিনটাও রেডি করে দিচ্ছি।
তো আজকেও নিজে থেকেই বললো যে আজকে ফ্রুট নিতে চায়। তো ঘরে ওই যে কিছু আঙুর আর আপেল ছিল, তো সেটাই ওকে কেটে দিয়ে দিলাম। আর কি হয় বলো তো, ও নিজে হাতে খাবার খেলে ও যতটা সময় ধরে খাবার খায় ততটা সময়ে কিন্তু আমি ওর জন্য টিফিন রেডি করে নিতে পারি। না হলে কি হয়, ওকে খাইয়ে উঠে আবার টিফিন তৈরি করতে গেলে আরও অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো সেই জন্য আজকে তো রান্না বান্নার ঝামেলা করলাম না, টিফিনটা ওই যে ফল দিয়েই চালিয়ে দিলাম। তো তারপরে দেখো বাবাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এখন চলে এলাম উপরে। তো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম সোফাটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো আজকে আর বেশি দেরি না করে এই যে কাজটা শুরু করে দিলাম। তো কি হয় বলো তো, যেহেতু আমি অনেক সকালে ঘুম থেকে উঠি, তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে বাবা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে তখন একটুখানি বিশ্রাম নিতে ইচ্ছে করে। আর যখনই ওই বিশ্রাম নিতে যাই তখনই কিন্তু ওই ঘুমিয়ে যায়। তারপরে ওই কাজ শেষ করতে অনেক বেলা হয়ে যায়। তো ওইটা বেশ কয়েকদিন ধরে চলছিল ওই একই রকমভাবে, যাতে করে দুপুরের খাবারটা খেতে অনেক দেরি হয়ে যাচ্ছিল। তো আজকে উপরে এসে ওটা আর করলাম না, কারণ এখন যদি বিছানায় যাই তাহলে ওই যে আবার ঘুমিয়ে যাব। তো সেই জন্য আগে ভাগে কাজটা শুরু করে দিলাম। তো দেখো সোফার কাভারটা খুলে নিয়ে সোফাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেব। তো যতই কাভার দেওয়া থাক না কেন এর ভিতরে তো ধুলো ঢোকেই। তো ওই যে যেহেতু বেডশিটের মতো এটা ঘন ঘন চেঞ্জ করাও হয় না বা এটাকে ভালো করে মোছাও হয় না, তো সেই জন্য আজকে সময় করে কাভারগুলো খুলে নিয়েছি আর এখন কলিন দিয়ে এটাকে ভালো করে মুছে রাখছি। তো এই সোফাটাকে কাভার পরানোর থেকে এমনিতেই কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু ওই যে বাবা এটাকে নষ্ট করে দেবে, তো সেই ভয়ে এটাকে কাভার পরিয়ে একটু বেশি করেই আর কি প্রোটেকশান দিয়ে রাখা হয়। তো তারপরে দেখো এটাকে ভাবছি এখন আর কাভার পরাবো না, মানে যে ফুল কাভারেজ কাভারগুলো পরাতাম ওগুলো আর দেবো না ভাবছি, হালকা এমনি যে কাভারগুলো আছে ওগুলোই দিয়ে রাখবো। তো তারপরে দেখো সম্পূর্ণ সোফাটা আমি কলিন দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই যে বললাম হালকা একটা কাভার ছিল, তো এটাকেই এখন পরিয়ে রাখবো। তোমরাই বলো আগের কাভারটা কেমন লাগলো দেখতে আর এই কাভারটা কেমন লাগছে দেখতে। আমার গত ভিডিওতে কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে বোন। তো বোন লিখেছে খুব সুন্দর লাগছে দিদিভাই, আর তুমি এমনিতেই সুন্দর আমার মিষ্টি দিদিভাই, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো গো, আর আমার ভালোবাসা নিও। সুস্মিতা দিদিভাই লিখেছে আজকে তোমার লুকটা অনেক সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো বোন। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর এই যে তোমরা সকলে আমাকে যে এত এত ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো সোফাটাকে ভালো করে ক্লিন করে ওই কাভারগুলো পরিয়ে দিলাম। আর এখন এই যে সেন্টার টেবিলটাকেও খুব ভালো করে মুছে নেব। তো ওই যে 1-2 দিন বাদে বাদেই কিন্তু এই কাচের জিনিসগুলো খুব ভালোভাবে মুছে রাখতে হয়। কাচের জিনিসগুলো বললে ভুল হবে, সমস্ত ফার্নিচারই কিন্তু 2 দিনের বেশি ফেলে রাখা যায় না। তো দেখো ফাইনাল লুকটা এরকম দেখতে হয়েছে। তো এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। পায়েল জানা দিদিভাই জানতে চেয়েছে আমি যে পার্লের সীতাহারটা পরেছিলাম ওটার ওয়েটটা কত ছিল। তো ওটা ওই 4.5 গ্রাম মতো ওয়েট ছিল। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর করে নিজের খোপা করলে, নিজের মেকআপ করলে, শাড়িটা পরলে খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। পায়েল দিদিভাই লিখেছে কি মিষ্টি লাগছে তোমায় দেখতে, নিজে নিজে সাজ তাও দারুণ করেছো। থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো আমি বরাবরই একটু সাজগোজ করতে বেশি পছন্দ করি। আরও লিখেছে আমারও যেন খুব কেনার বাতিক অত্যাধিক যাকে বলে, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগলো, পাশে আছি বন্ধু। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তারপরে দেবযানী চ্যাটার্জি দিদিভাই আর প্রীতি রয় দিদিভাই দুজনেই আমার শাড়ি কালেকশন দেখতে চেয়েছে। তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আর কি আমার শাড়ি কালেকশনের ভিডিও দেওয়ার। তো তারপরে দেখো ওদিকে সোফাটা তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, তারপরে ওই যে ডাইনিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো জলের বোতলগুলোও খালি হয়েছিল। তো ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে তারপর এদিকে জলটাও ভরে নিচ্ছি। তো এই যে একবার জল ভরে রাখলে বেশ সারাদিন খুব ভালোভাবে চলে যায়। আর এখন যেহেতু গরম শুরু হয়ে গেছে তাই কিন্তু জলটা একটু বেশি প্রয়োজন হবে। তো দেখো জলের বোতলগুলো এখানে ভরে নিয়েছি। আর এই যে টেবিলে একটা ট্রে রেখেছি জলের বোতলগুলো গুছিয়ে রাখার জন্য। না হলে কি হয় বলো তো, ওই জলের বোতলগুলো বারবার রাখতে রাখতে টেবিলটার উপর দাগ পড়ে যায়। তো সেই জন্য একটা ট্রে রেখে দিয়েছি, যাতে করে এই ট্রের উপর দাগ পড়লেও ট্রেটা মুছে নিলেই হয়ে যায়। তো এদিকে দেখো দুধটাও চলে এসেছিল। তো দুধটা এখন জাল করতে বসিয়ে দিলাম। আর এদিকে এই যে রান্নাঘরটা হালকা করে ক্লিন করে নিচ্ছি। তো প্রত্যেক দিন এই কাজটা না করলে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি একবার অন্তত হলেও রান্নাঘরটা একবার করে মুছে নিতে।
আর যদি এখানে রান্না বান্না হতো তাহলে তো কোনো কথাই ছিল না, এটা তো আমাকে রোজই মুছতে হতো। তো ওই যে কষ্ট হলেও আর কি একবার করে একটু মুছে নিই। কস্তুরিস ব্লগ থেকে দিদিভাই লিখেছে, দিদিভাই দাদা কিসে জব করে আর তুমি রান্নাঘরটা কি দিয়ে ক্লিন করো? তো আমার হাজব্যান্ড হলো ব্যাংকে জব করে, আর আমি রান্নাঘরটা ওই যে ভীম যে জেলগুলো হয় ওটাই আর কি জলের মধ্যে পাতলা করে মিশিয়ে নিয়ে ওটা দিয়েই রান্নাঘরের সমস্ত টাইলস, তারপরে যে কাউন্টার টপগুলো আছে ওগুলোই ক্লিন করে নিই। মৌমিতা ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিও, আজ প্রথম দেখলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করে এসে স্টাডি রুমটাও ক্লিন করে নিলাম, আর এখন চলে এলাম এই রুমটাতে। তো এই ঘরটাতে ওই যে তোমরা দেখেছো আমার আলনাটা রেখেছি, তো সেই জন্য শুকনো জামা কাপড়গুলো এই ঘরটাতেই বেশিরভাগ সময় রেখে দিই। তারপরে যখন আমার সময় হয় তখন আর কি সময় করে এগুলো ভাঁজ করে নিই। তো এখন সব কাজ মোটামুটি হয়ে গেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিয়ে যে কাজটুকু বাকি আছে সেটাই সেরে নেব। তো দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি, আর এগুলো এখন একে একে ভাঁজ করে রাখবো। একটু বড় করেই ভাঁজ করে রাখছি যাতে এগুলো আলনাতে রাখতে খুব সুবিধা হয়। সুস্মিতা দিভাই লিখেছে, আমরা মেয়েরা যেমন করি যতই থাকুক না কেন আরও কিনতে ইচ্ছে করে। হ্যাঁ গো দিদিভাই, সেটা আর বলার অপেক্ষা রাখে না, সত্যিই তাই। সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই লিখেছে, অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখেছি, খুবই ভালো লেগেছে, তোমার রান্না করা কাপড় গুছিয়ে রাখলে বহুত ভালো লেগেছে। তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এভাবেই আমার পাশে থেকো। ডলি দিদিভাই লিখেছে, দিদিভাই খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভালোবাসা নিয়েও। তো তারপরে দেখো জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে গুছিয়ে রেখে ওদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম, আর এদিকে আমার বেডরুমটাও এখন গুছিয়ে নেব। তো ওই যে বললাম আজকে জানো তো রান্নাবান্না করে এসে মানে সকালের খাওয়া দাওয়া করে এসে আর অন্য দিনের মতো বিশ্রাম করিনি, তো সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি আজকের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো বেশ কয়েকদিন ধরে ভাবছি যে সকালবেলা খাওয়া দাওয়া করে এসে আর শোবো না, তাহলে ওই সময় যদি একবার শুয়ে পড়ি তাহলে কিন্তু উঠে আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না। তো দেখো সেই জন্য আজকে যেহেতু ওই যে ব্রেক নিইনি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি আর কি কাজগুলো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে যে তোমাদেরকে বলেছিলাম যে আমি দুটো বেডশিট কিনেছি, তো একটা তো এই যে আগে পাতা ছিল যেটা এখন চেঞ্জ করে দিলাম, আর একটা এই যে এখন পেতে নিচ্ছি। তো এটা আমার হচ্ছে খুব একটা পছন্দ হয়েছিল না, তো হাজব্যান্ড বললো একটা লাইট কালার নিতে আর একটা একটু ডিপ কালার নিতে, যেহেতু ওই যে বাবাই এটা ওটা খাওয়া দাওয়া করে তো নোংরা করে ফেলে, তো সেই জন্যই আর কি এই কালারটা নেওয়া হয়েছে। তো ওটা যেহেতু এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে পেতেছিলাম, তো ওটাকে এখন তুলে দিলাম, আর আজকে এই নতুন বেডশিটটা পেতে নিচ্ছি। আর জানো তো এই যে জানলাগুলো খুলে দিলাম, তো এখন যে এতটাই গরম যে জানলাগুলো খুলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আর ওই যে আমার ঘরে বরাবরই বড্ড তাপ আসে, কারণ ওই যে আশেপাশে যেহেতু গাছপালা কম, সেই জন্য এই গরমের দিনে জানলাগুলো তো একেবারেই খুলে রাখা যায় না। তো এই যে সকাল থেকে তো এখনো পর্যন্ত খোলা হয়েছিল না, তাই এখন জানলাগুলো খুলে দিলাম। তো ওই ঘন্টাখানেক খোলা থাকবে, তারপরে আর কি স্নান দান করে যখন ঘরে আসব তখন আবারও জানলাগুলো বন্ধ করে দিতে হবে। আর জানো তো এখন কি হয়েছে, ফ্যান তো চালাতেই হচ্ছে, তার উপরেও কিন্তু মাঝে মধ্যে এসিটা চালানো লাগছে, যেহেতু আমার উপরের ঘর, তারপরে ছাদে আবার শেড দেওয়া নেই, তো সেই জন্য ঘরটা ভীষণ গরম হচ্ছে। তারপরে দেখো বিছানাটা তো গুছিয়ে নিলাম, আর এখন ফার্নিচারগুলো ভালো করে মুছে নেব। আর ওই যে ঘরটা এখন মুছবো না, কারণ বিকালবেলা কাকিমা এসে তো মুছে দেবেই, তো সেই জন্যই আর কি এটা আমি স্কিপ করে যাই। আর ওই যে মাঝে মধ্যে নিজেকে না মুছলেও হয় না, কারণ এই যে খাটের তলা বা খাটের চারিপাশ দিয়ে যে ফাঁকা জায়গাগুলো থাকে এগুলো তো কাকিমা মুছতে পারে না, তো যখন ওগুলো মোছার হয় তখন আর কি নিজে একটু মপ বালতি নিয়ে এসে ওই জায়গাগুলো মুছে নিই। তারপরে দেখো সমস্ত ঘরটা এখন ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপরে চলে যাব স্নানে। তারপরে আবার রয়েছে পুজো, তারপরে স্নানের সময় তো টুকটাক জামা কাপড় ধোয়া থাকেই, তো সব মিলে এখনও প্রায় ওই ঘন্টাখানেক সময় লাগবে আমার। তো তারপর দেখো স্নানটা কমপ্লিট করে এখন চলে এলাম ঠাকুর ঘরে। আর একটা কি সুবিধা হয় বলো তো, মা যেহেতু সকালবেলা রাস্তায় হাঁটাহাঁটি করে আর আমি তখন রান্না করি, তো তখনই আর কি মা কিন্তু পুজোর জন্য ফুলগুলো সমস্ত কিছু তুলে রাখে, তো সেই জন্যই আর কি আলাদা করে সময় করে আমাকে ফুলগুলোও তুলতে হয় না, বা ফুল তোলার জন্য এদিক ওদিক খোঁজাখুঁজিও করতে হয় না। মিলিস ব্লগ থেকে দিদিভাই অনেক দিন থেকেই আমার শাখা পলার ডিজাইনগুলো দেখতে চেয়েছিল, তো দেখো সেই জন্য আর কি এখানে নিয়ে বসে পড়লাম। তো আমার হাতে যে শাখাটা রয়েছে এটাকে বলে সারদা শাখা। তো এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটার নামই সম্ভবত সারদা।
তো এর সঙ্গে দেখো এখানে ম্যাচিং করে পলাও রয়েছে। তো আমি যার থেকে শাখা নিই ওই দিদিভাই কিন্তু এই শাখার সাথে এমনি নর্মাল পলা ফ্রিতে দেয়, আর যদি কেউ ম্যাচিং করে নিতে চায় তাহলে তাকে আলাদা করে এগুলো কিনে নিতে হয়। তো এই গেল আমার এক জোড়া শাখা পলা। তারপরে রয়েছে দেখো এখানে একটা মটর শাখা, তো এটা ওই যে মটরের মতোই ডিজাইন, তার জন্য আর কি মটর শাখা। তো এটাও সেম, এটার সঙ্গেও আমি ম্যাচিং করে এক জোড়া মটর পলাও নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এটা ওই দিদিভাইয়ের থেকে আমার ফার্স্ট কেনা শাখা আর কি, এটাকে বলে ফারপো শাখা। তো ভীষণ স্মার্ট লুক দেয় এটাকে। তো তারপরে রইলো আমার দেখো সোনা বাঁধানো শাখা। তো এটা হলো আমার বিয়ের শাখা। তো একদিকে রয়েছে এরকম সাবুদানা আর একদিকে রয়েছে এরকম ফুল। তো পুরো শাখাটাতেই আর কি এইভাবে ডিজাইন করা। তো এটার তারপরে দেখো এই একটা ডিজাইন, তো আমি ওই শাখাগুলোও যে দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছি এটাও কিন্তু তার কাছ থেকেই নিয়েছি। তো এটাই যে দুই পাশে এরকম পাত চলে গেছে, আর এখানে দেখো একটু কি বলে পাতা মোটিভ করা রয়েছে, আর এখানে এই যে কয়েকটা মটর। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।